নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। তনয়া রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্যে এলো আরো কোভ্যাক্সিন। কলকাতায় ইতিমধ্যেই পৌঁছলো কোভ্যাক্সিন এবং এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো কত পরিমাণ কোভ্যাক্সিন এলো রাজ্যে। অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অনুপ, কি আপডেট রয়েছে তোমার কাছে? তো রাজ্যে প্রায় ৭৫,০০০ কোভ্যাক্সিন ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানে যে হায়দ্রাবাদ থেকে ভারত বায়োটেক থেকে আজকে সকাল ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় এই কোভ্যাক্সিন। বিমানবন্দরের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে পুলিশের আধিকারিক, সিআইএসএফ প্রত্যেকে যেমন উপস্থিত ছিল। ইতিমধ্যেই যে কার্গো, সেই কার্গো গেট থেকে ৭৫,০০০ যে কোভ্যাক্সিন, সেই কোভ্যাক্সিন বাগবাজার যে স্টোরে কিন্তু ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে জানতে পারা যাচ্ছে বিভিন্ন জেলায় কিন্তু সেই কোভ্যাক্সিন পৌঁছে যাবে, এমনটা কি বিমানবন্দর সূত্র জানতে পারা যাচ্ছে। তনয়া, ধন্যবাদ তোমায়। একদিকে যেখানে কিছুটা হলেও স্বস্তি, আরো কোভ্যাক্সিন আসছে রাজ্যে, ঠিক তার পাশাপাশি ছবিটা যদি আমরা দেখি এবং পাঁশকুড়ায় যেখানে বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির এবং 6 ঘন্টা আটকে রাখা হয় দেহ, এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সুজিত ভৌমিক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সুজিত, ঠিক কি কারণের জন্য দেহ আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ? সুজিত আমাদের সঙ্গে সরাসরি রয়েছে এই মুহূর্তে। সুজিত, তোমার কাছে এখান থেকে জানবার চেষ্টা করবো যে হাসপাতালে কেন এই দেহ আটকে ছিল, কি বলছেন পরিবারের লোকেরা? সুজিতা, শুনতে পাচ্ছ? পাঁশকুড়ার যে বলছি যে পশ্চিম মেদিনীপুরের ঘটনাটাই তোমাকে বলছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে এসেছিলেন এই বৃদ্ধের চিকিৎসা করাতে এবং এখানে আসার পর যে রিপোর্ট তার করোনা পজিটিভ থাকে, তার মতোই 3 দিন ধরে চিকিৎসা চলতে থাকে। গতকালই কিন্তু সন্ধ্যে নাগাদ তার মৃত্যু হয়, কিন্তু তারপরেই যে ঘটনা, যে অভিযোগ সামনে আসে সেটা কিন্তু মারাত্মক। যে রোগীর বাড়ির যারা বা মৃত ব্যক্তির যারা পরিবার, তারা অভিযোগ করছেন যে অতিরিক্ত বিল চাওয়া হচ্ছিল মৃত ব্যক্তিকে, তার যে তার দেহ ছাড়া হচ্ছিল না। তারপরে কিন্তু চলে রাত পর্যন্ত, 12:30 1টা পর্যন্ত চলে এই টালবাহানা এবং তা নিয়ে কিন্তু গন্ডগোলও হয়, দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। শেষ পর্যন্ত কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ তার যে টাকা অতিরিক্ত চেয়েছিল সেটা থেকে সরে আসে এবং সে নির্ধারিত যে টাকা, সে টাকা নিয়ে মৃতদেহ ছাড়া হয়। এই যে ঘটনা, পাঁশকুড়ার মেছগ্রামের এক বেসরকারি কোভিড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ নিয়ে কিন্তু সামনে আসার পর প্রশাসনিকভাবে এই বিষয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে বলে জানতে পেরেছি। এবং এই যে ঘটনা, তার পরপরই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ, তাদেরকে বারবার ফোন করা হয়েছে, তারা কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি, কিন্তু ঘটনাটা নিয়ে কিন্তু শোরগোল শুরু হয়েছে। তবে একদমই তাই। আপাতত তোমায় ধন্যবাদ জানাবো। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিকের সঙ্গে। তবে মৃতের আত্মীয়রা তারা ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। ভেন্টিলেশনে থাকা অবস্থায় বিকেল 5টা নাগাদ দাদু মারা গেছেন বলে আমরা জানিয়েছি। কাল পর্যন্ত বিকেলে সুস্থ ছিলেন। এবার ওনারা কথা বলেছেন, ওনারা এই মুহূর্তে আমাদেরকে বিলের জন্য, ওনারা অ্যাকচুয়ালি আমাদেরকে বলেছিলেন 10,000 টাকা প্রতিদিনের খরচ আর 30,000 টাকা ভেন্টিলেশনের খরচ, তাই নিয়ে মোট সর্বসাকুল্যে 60,000 টাকা হওয়ার কথা, কিন্তু ওনারা এই মুহূর্তে আমাদেরকে 84,000 টাকা বিল দাবি করছেন। আচ্ছা, 84,000 টাকা বিল না দিলে আমাদের প্রোটোকল মেনে, যে গভর্নমেন্টের প্রোটোকল আছে সেই মেনে আমাদের বডি বের করবেন না ওনারা। এলগিন রোডে উদ্ধার শিশু, ছেলেকে ফেলে পালানোর চেষ্টা কোভিড পজিটিভ বাবার। দিনভর নাটকের পর বিকেলে শিশু ফিরল মায়ের কোলে। দুধের শিশুকে নিয়ে দিনভর নাটক, শেষমেশ বিকেলে মায়ের কোলে ফিরে নিশ্চিন্তে ঘুম। সাত সকালে এলগিন রোডে এক আশ্চর্য ঘটনা। এই ছোট্ট শিশুটিকে রেখে দিয়ে চলে যাচ্ছিলেন এক ব্যক্তি এবং সঙ্গে সঙ্গে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর, কলকাতা পুরসভার 70 নম্বর ওয়ার্ডের অসীম বসু, তিনি আসেন এবং এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা জেনে নেব যে ঠিক কি ঘটনা ঘটেছে। উনি ওনার বাচ্চাকে নিয়ে এখানে উনি শুয়ে পড়েছেন, বাচ্চা বসে আছে। স্বাভাবিক কারণে সাধারণ মানুষ যারা যাচ্ছে তারা বারবার প্রশ্ন করছে এবং উনি এখানে অন্যান্য যারা আছে তাদের বলছে বাচ্চাকে নিয়ে যাও। যেটা ব্যাপার, উনি বলতে পারছেন না উনি কোথায় থাকেন। তাহলে আমরা বাড়িতে যোগাযোগ করতো বা ভবানীপুর থানার যোগাযোগ করতো, কিন্তু উনি শুধু ওনার নামটা বলতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন জামা খুলে ফেলছে। এবং আপনাদের মাধ্যমে এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি এটা বলতে চাই যে যারা এনার চেনেন, ওনার নাম বলছেন জয়দীপ সেন এবং উনি বলছেন যে উনি সুপ্রিম কোর্টের লয়ার ছিলেন। আপনারা দয়া করে যোগাযোগ করুন ভবানীপুর থানা। শিশুর ঠাঁই হয় কাউন্সিলরের বাড়িতে। এরই মধ্যে
কাঁকুরগাছিতে শিশুর পরিবারের কাছে খবর যায়। মা সহ পরিবারের লোকেরা পৌঁছন। শেষ পর্যন্ত মায়ের কোলে ফেরে শিশু। যতক্ষণ না সঠিক জায়গায় পৌঁছে দিতে পারছি সন্তানটিকে, ততক্ষণ একটা উৎকণ্ঠা তো ছিল বটেই। কিন্তু কেন এই কাণ্ড? পরিবার সূত্রের খবর, বাবা মা দুজনেই করোনা আক্রান্ত। প্রাথমিকভাবে অনুমান, ছেলেকে করোনা থেকে বাঁচাতেই এই পদক্ষেপ নেন বাবা। এরকম হঠাৎ বেরিয়ে যাওয়ার কারণ কি আপনাদের কি মনে হচ্ছে? আমরা তো কোনোদিন আগে দেখিনি, এরকম ও কোনোদিন করেনি। পজিটিভ হওয়ার পরে হতে পারে, কারণ আমাদের সঙ্গে ওর কন্টিনিউয়াস কথাবার্তা চলছিল, কিন্তু ওর মনের মধ্যে কোনো একটা ফিয়ার সাইকোসিস ছিল যে আমার কিছু একটা হয়ে যাবে, সেটা থেকেই একটা হয়তো ওর মনের মধ্যে এসছে। মায়ের কোল পেয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেছে শিশু, এবং শিশুর মুখে সেই হাসিটা, সেই চেনা হাসি, চেনা ছন্দ, চেনা স্পর্শ পেয়ে শিশুটি বাড়ি ফিরে গেল। ক্যামেরায় চিরঞ্জিত রায়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। উত্তরবঙ্গের পর এবার নন্দীগ্রাম। আজ নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ঘুরে দেখবেন সেখানকার ভোট পরবর্তী অশান্তি কবলিত এলাকা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলার কথা রয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের। এর আগে আমরা জানি যে তিনি শীতলকুচি গিয়েছিলেন এবং তারপর গতকালই তিনি অসমে যান এবং আজ নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নন্দীগ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, রাজ্যপাল আজ নন্দীগ্রামে যাওয়ার কথা রয়েছে এবং তার সঙ্গে আর কারা কারা যাচ্ছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, কখন গিয়ে পৌঁছচ্ছেন তিনি? আর কিছুক্ষণের মধ্যেই রাজভবন থেকে বেরোবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিএসএফ এর হেলিকপ্টার করে সরাসরি নন্দীগ্রামের হরিপুর হেলিপ্যাডে এসে পৌঁছাবেন। আমরা রয়েছি ঠিক হরিপুর হেলিপ্যাডে। দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে হরিপুর হেলিপ্যাডের প্রস্তুতি চূড়ান্ত। ঠিক সকাল 9:40 নাগাদ রাজ্যপাল জগদীপ ধনখড় হরিপুর হেলিপ্যাডে এসে পৌঁছাবেন। পৌঁছে সরাসরি তিনি নন্দীগ্রামের ভোট পরবর্তী যে অশান্তির যে অঞ্চলগুলি রয়েছে, অন্তত তার কাছে যে অভিযোগগুলি গেছে, সেই অভিযোগগুলি নিরিখে সেই সব অঞ্চলগুলি তিনি পরিদর্শন করবেন। নন্দীগ্রাম বাজার সহ একাধিক গ্রাম তার পরিদর্শন করার কথা রয়েছে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন তিনি, তাদের সমস্যা পরিস্থিতি তিনি বুঝবেন। এর আগেও আমরা দেখেছি যে কোচবিহারে তিনি গিয়েছিলেন, কোচবিহারের পর গতকাল আসাম গিয়েছিলেন। আসামে গিয়েও যেখানে অন্তত কোচবিহারে যারা ঘর ছাড়া রয়েছে তাদেরকে আসামে রাখা হয়েছে বলে অভিযোগ, এবং সেইখানে তাদের সঙ্গে গিয়ে তারা রাজ্যপাল কথা বলেছেন। আজকেও ঠিক সেইভাবেই রাজ্যপাল জগদীপ ধনখড় মূলত যারা এখনো পর্যন্ত নন্দীগ্রামের বিভিন্ন অঞ্চলে ঘর ছাড়া রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। 2 ঘন্টার সময় থাকার কথা রাজ্যপালের এই নন্দীগ্রামে, এবং তারপরে তার জানকীনাথ মন্দিরে পুজো দেওয়ার কথা, এবং জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে তিনি কলকাতা ফিরে যাবেন। রাজ্যপালের সঙ্গে আজ কারা কারা থাকছেন বলে জানা যাচ্ছে? কারণ একটা তো বিতর্ক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা উস্কে দেওয়া হয়েছে যে রাজ্যপাল যেখানেই যাচ্ছেন সেখানে বিজেপি নেতাদের সঙ্গে তিনি দেখা করছেন। যদি শীতলকুচির ঘটনা আমরা দেখি, সেখানে নিশীথ প্রামাণিক উপস্থিত ছিলেন, সেক্ষেত্রে আজ নন্দীগ্রামে যাচ্ছেন তিনি, সেখানে কি রাজ্যপালের সঙ্গে কেউ থাকছেন? দেখো, রাজ্যপালের এই সফরে অন্তত যেটা জানা যাচ্ছে, বিজেপি সূত্রে বিজেপির তরফে কেউ না থাকলেও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তাকে স্বাগত জানাতে আসবেন, অন্তত তেমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। কিন্তু তারপরে রাজ্যপালের যে সফরসূচি, অর্থাৎ রাজ্যপাল যে বিভিন্ন জায়গায় পরিদর্শন করবে, সেখানে কোনো বিজেপির নেতা বা কোনো কর্মী কেউ থাকবেন না, অন্তত কোচবিহারের ঘটনার প্রেক্ষিতে। কারণ কোচবিহারে একাধিক বিতর্ক হয়েছে, রাজ্যপালের সঙ্গে বিজেপি নেতাদের দেখা গিয়েছিল, সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে যেটা বিজেপি সূত্রে খবর, যে কোনো বিজেপির নেতা থাকবেন না, শুধুমাত্র রাজ্যপাল স্বাগত জানাবেন নন্দীগ্রামের যিনি বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনি স্বাগত জানাবেন এই হরিপুর হেলিপ্যাডে এসে, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। ফলত রাজ্যপাল তিনি একাই থাকবেন এবং অবশ্যই সেখানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা থাকবেন, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। সব মিলিয়ে অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল এসে পৌঁছাবেন এই নন্দীগ্রামের হেলিপ্যাডে। একদমই। আপাতত তোমায় ধন্যবাদ জানাবো। নন্দীগ্রাম থেকে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। এদিকে শীতলকুচিতে রাজ্যপালের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক এবং সেই প্রসঙ্গে রীতিমতো কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজ করছেন রাজ্যপাল, মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল যদি বলে যে আমি ইন্সপেক্টরের কাজ করবো, তখন তো আর তার কিছু বলার নেই। এগুলো রাজ্যপালের কাজ নয়। রাজ্যপাল এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই সমস্ত কাজ করছে। তাহলে বিজেপির এমপিকে নিয়ে কেন ঘুরবে? একটা লোক যদি বলে আমি শেয়ানা পাগল একটা হব, তার পরিণতি যা হবার তাই হচ্ছে। এটা পাগলামি করা ছাড়া কি এটা রাজ্যপালের কাজ? এটা শেয়ানা পাগলের কাজ। শীতলকুচিতে নিশীথ প্রামাণিক রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে থাকলেও আজ নন্দীগ্রামে রাজ্যপাল যাচ্ছেন। তবে নন্দীগ্রামে রাজ্যপালের সঙ্গে থাকছেন না শুভেন্দু অধিকারী, নিজেই সে কথা জানিয়েছেন। শুনুন।
আমি রাজ্যপাল সাংবিধানিক প্রধান তাকে স্বাগত জানাবো। তার সঙ্গে কোন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব পর্যায়ের লোকেরা থাকবেন। তিনি যেখানে যেখানে ঘটনা ঘটেছে তার তথ্য সম্পূর্ণ তার কাছে আছে বলে আমি মনে করি। তিনি এলাকায় ঘুরে আসুন। এদিকে কোচবিহারের পর অসম গতকালই গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভোট পরবর্তী অশান্তিতে ঘরছাড়াদের সঙ্গে কথা বলেছেন তিনি। প্রয়োজনে বুকে বুলেট নিতে প্রস্তুত রয়েছেন। শরণার্থী শিবিরে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যপালকে বরখাস্তের দাবি জানানো হয়েছে শাসক দলের তরফ থেকে। I have decided to take the bullet on my chest and urge them with folded hands, please go back. রাজ্যপাল সংঘাত, রাজ্যকে ফের আক্রমণ রাজ্যপালের। शीतलकुची की घटना अनफॉर्चुनेट है और उन्होंने इसको जेनोसाइड कहा। ভোটে রক্তাক্ত হয়েছে কোচবিহার। বৃহস্পতিবার সেই কোচবিহার যান রাজ্যপাল। রাজ্যপালকে সামনে পেয়ে তখন বুক ফাটা কান্না। বৃহস্পতিবারের রিপিট টেলিকাস্ট শুক্রবার। কোচবিহারের পর এবার অসম। বাংলায় ভোট পরবর্তী হিংসার জেরে কোচবিহারের অনেকে বিজেপি শাসিত অসমে পালিয়েছেন বলে দাবি। শুক্রবার সেই অসমের রাঙাপালি প্রাথমিক বিদ্যালয়ে ঘরছাড়াদের শিবিরে যান রাজ্যপাল। कानून का शिकंजा सबके गले तक पहुंचेगा। आज तक कानून से बड़ा कोई नहीं हुआ। हमारा जो एक आदमी है ना सबका जान खतरा में है। आज जाने मेरे पास मार करेंगे सब। अब ऐसा कुछ नहीं होने देंगे। आपका कष्ट समझता हूँ, दुख समझता हूँ, पीड़ा समझता हूँ। রাজ্যপাল আশ্বাস দিল যে ভয়ের কোনো কারণ নাই, বলল যে বাড়ি যেতে পারবেন, চিন্তা করেন না। অসমে যাওয়ার আগে শিলিগুড়ি থেকে শীতলকুচি কাণ্ড নিয়ে তোপ দাগেন রাজ্যপাল। शीतलकुची की घटना अनफॉर्चुनेट है और उन्होंने इसको जेनोसाइड कहा, कोल्ड ब्लडेड मर्डर कहा, प्री डिटरमिन्ड विचार बनाया, ओथ लेते ही एसआईटी बनाई, एसपी को सस्पेंड किया। রাজ্যপাল সমাজ বিরোধীদের উস্কানি দিতে রাস্তায় নেমেছে। একজন কুখ্যাত সংসদকে সঙ্গে নিয়ে তিনি রাস্তায় ঘুরে বেরিয়ে ওসিকে ধমকাচ্ছে রাস্তায় নেমে। ভারতবর্ষের কোনো রাজ্যপাল আজ পর্যন্ত কখনো কোথাও এইভাবে রাস্তায় নেমে একজন ওসিকে ধমকাচ্ছে এই দৃশ্য ভারতবর্ষের মানুষ গত 70 বছরে কখনো দেখেনি। এই রাজ্যপাল একেবারে ওই পদের অযোগ্য। অবিলম্বে এই রাজ্যপালকে বরখাস্ত করা উচিত বলে আমরা দাবি করছি। যত গালাগালি দেওয়া, যত নোংরা কথা বলার টিএমসির নেতারা ও স্পোক্সম্যানরা কদিন ধরে বলছেন, তাতে কি হবে? রাজ্যপাল তার কাজ করছেন। ওনারা ভেবেছিলেন আমাদের নেতাদের মারপিট করে যেন আটকে দিচ্ছেন, হয়তো গভর্নরকে আটকে দিতে পারেননি, সেই জন্য তারা বিড়ম্বনায় পড়ে গেছেন। সত্যটা সামনে চলে আসছে। তৃণমূলের দাবি, রাজ্যপালের এই কোচবিহার ও অসম সফর একেবারে রাজনৈতিক। তিনি বিজেপি নেতাদের মতো কাজ করেই চলেছেন। যদিও ধনখড়ের শুরু থেকে দাবি, তিনি কখনো সাংবিধানিক লক্ষণ রেখা পার করেননি। পর্যবেক্ষকদের একাংশেরও মত, সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল আক্রান্তদের পাশে গিয়ে দাঁড়াতেই পারেন, কিন্তু তিনি কেন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত কোনো পরিবারের কাছে গেলেন না? তাহলে তো ধনখড়ের ভাবমূর্তি আরো উজ্জ্বল হতো। রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে আর কেউ প্রশ্ন তোলার সুযোগই পেতেন না। নিউজ 18 বাংলা। বাঁকুড়ার রানীবাঁধে তৃণমূল বিধায়ক, রাজ্যের খাদ্য এবং গণবন্টন প্রতিমন্ত্রী। মন্ত্রিত্ব পেয়েই পথে জ্যোৎস্না মান্ডি। মানুষের পাশে থাকার বার্তাও দিলেন তিনি। করোনার বিরুদ্ধে কঠিন লড়াই, ময়দানে মন্ত্রী বাঁকুড়ার জ্যোৎস্না মান্ডি। কত দিচ্ছে এখন? এখন দুটোই কাল 3 কেজি টাকা। ওটাই দিচ্ছে না, মানে সবুজ কার্ডে কত আর সাদা কার্ডে কত? সবুজ কার্ড সাদা কার্ড 1 কেজি টাকা, ঠিক আছে। আসলে কোনো অসুবিধা হলে কার্ডের কোনো অসুবিধা হলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পরেই সোজা রেশন দোকানে। তো আপনার কাছে এখন কতগুলো স্টক আছে? একশো বস্তা আছে। 100 বস্তা আছে। তো ওটা যদি কমপ্লেন আসে সেগুলো কিন্তু বরদাস্ত করা যাবে না। আপনাদের কোনো একটা মেশিন দিয়েছিল না, যে হিসাব করার সময় দিয়েছিলাম, সেগুলো রসিদগুলো যেন ঠিকঠাক থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, গুরু দায়িত্ব কাঁধে আছে। তো স্টেপ বাই স্টেপ কাজ শিখতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে, বিভিন্ন জায়গায় যে রেশনিংয়ের ব্যবস্থাগুলো খতিয়ে দেখতে হবে, যাতে মানুষ
স্বচ্ছভাবে আমাদের যে দুয়ারে রেশন প্রকল্প আছে সেটা তাড়াতাড়ি চালু করে খাদ্যটা যাতে ঠিকঠাক পায়। উনি সবকিছু দেখলেন, আটা চাল গম সব ঠিক আছে না নাই, কোয়ালিটি দেখলেন। এর আগে কোনো খাদ্যমন্ত্রী এসেছিল আপনার এখানে? না, কোনোদিন আসেন। একটু কি ভয় লাগছিল যখন? একটু প্রথম তো উনি আসতেন, তাই একটু ভয় করছিল। করোনার এই কঠিন সময়ে মানুষ যাতে ঠিকমতো রেশন পান তা নিশ্চিত করতেই পথে নেমে পড়েছেন খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী। জ্যোৎস্নার লক্ষ্য একটাই, করোনার অন্ধকারে আলো ফোটানো। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা।